লাস্ট আমরা কি পড়েছি? লাস্ট পড়েছি হচ্ছে আমরা যে সেল ওয়াল, সেল মেমব্রেন, মিডিল ল্যামেলা, প্লাজমোডেজমাটা এগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। এবার একটা সিস্টেম সম্পর্কে আলোচনা করব। সিস্টেম, হোয়াট ইজ সিস্টেম? এখানে যে সিস্টেমটা সম্পর্কে আলোচনা করব, সেই সিস্টেম কাকে বলবো আমরা? সিস্টেম তখনই বলবো যখন কতগুলো পার্ট একসাথে একটা নির্দিষ্ট কাজ করবে, একসাথে একটা নির্দিষ্ট স্টেপ ওয়াইজ এই একটা অংশ, এই অংশ যে কাজ করছে তার প্রোডাক্ট থেকে এই পার্টটাই যাচ্ছে, এই একটা অংশ, এর প্রোডাক্ট এই একটা যাচ্ছে, এই একটা অংশ, তিনজনের গিয়ে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। তখন এই যে এই পুরো পার্টটাকে তখন বলা হবে কি? এই পুরো পার্টটাকে তখন বলা হবে সিস্টেম। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম। এখানে সিস্টেমটা এর প্রথম অংশটা, 1 নম্বর যে আমার মেশিনটা, সেই মেশিনটা যদি কাজ না করে তাহলে 2 নম্বর মেশিন চলবে না। 2 নম্বর মেশিন যদি না চলে তাহলে 3 নম্বর মেশিন চলবে না। কেন? কারণ 1 নম্বর মেশিনের প্রোডাক্টটি গিয়ে আমার 2 নম্বর মেশিনের আমার সোর্স বা ইনগ্রিডিয়েন্ট রূপে ব্যবহার হচ্ছে। 2 নম্বর মেশিনের প্রোডাক্ট আমার আবার 3 নম্বর মেশিনের সোর্স বা ইনগ্রিডিয়েন্ট রূপে ব্যবহার হচ্ছে। তাহলে এটা কিন্তু 1 নম্বর মেশিন না চললে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ 2 চলবে না, 2 না চললে অ্যাজ ওয়েল অ্যাজ 3 চলবে না। তার মানে এদের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে অ্যাজ এ কোঅর্ডিনেটেড ম্যানার, একটা কোঅর্ডিনেটেড সিস্টেম বা একটা ক্রমান্বয়, পরবর্তী ক্রমান্বয় অংশ হিসেবে এখানে কাজ করছে। ক্রমান্বয় একটার পর একটা স্টেপ ওয়াইজ এটা কাজ করছে। তাহলে তখনই তাকে আমরা বলবো সিস্টেম। এবার আমরা এখানে যে সিস্টেমটা পড়বো সেটা হচ্ছে যে এই যে মোটামুটিভাবে এটা একটা সেল আঁকা আছে, সেলের বাইরের দিকটা হচ্ছে সেল ওয়াল, এই হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের ভেতরে হচ্ছে, সেল মেমব্রেনের ভেতরে হচ্ছে বলে কি বলছি আমরা পার্টটাকে? এন্ডোমেমব্রেন। কি বলছি? এন্ডোমেমব্রেন। এবং অ্যাজ এ সিস্টেম ওয়াইজ কাজ করছে বলে তখন সেটাকে আমরা কি বলছি? সিস্টেম। অর্থাৎ আমরা প্রথম যেটা পার্টটা পড়বো সেই পার্টটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। কি পড়বো আমরা? এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেমের তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী, ফিচার্সগুলো কী কী? ফিচার্সগুলো হচ্ছে যে এই ওয়ার্ক বা কাজ করবে অ্যাজ এ কোঅর্ডিনেটেড ম্যানার, ওয়ার্ক অ্যাজ এ কোঅর্ডিনেটেড ম্যানার, কোঅর্ডিনেটেড ম্যানার হিসেবে কাজ করবে, মানে একটার পর একটা ক্রমান্বয়ে কাজ হবে। আর কি? আর হচ্ছে যে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোতে অ্যাজ এক একটা অর্গানেল সেলের মধ্যে ঘটছে। তাহলে এই যে মেশিন 1, মেশিন 2, মেশিন 3 এরা প্রত্যেকে হচ্ছে অ্যাজ এক একটা অর্গানেল। তাহলে এই অর্গানেলগুলো কি? মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। মেমব্রেন বাউন্ড অর্গানেল। ওকে, এবার হচ্ছে যে এই দুটো জিনিস জানার পরে এখানে একটা জিনিস জানতে হবে যে এর মধ্যে কী কী পড়ছে, কোনগুলো এর মধ্যে ইনভলভ। এই যে এখানে ইনভলভের মধ্যে লেখাই আছে এইটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি পড়ছে? না, নিউক্লিয়াস কিন্তু পড়ছে না। এর মধ্যে কে কী ইনভলভ আছে? এর মধ্যে ইনভলভ আছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুটোই, অবভিয়াসলি দুটো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। দেন হচ্ছে আমাদের লাইসোজোম। আর কি আছে? আমাদের গলগি বডি। আগে গলগি বডি, দেন লাইসোজোম। কেন আগে গলগি বডি? কারণ হচ্ছে গলগি বডি পরবর্তী ক্ষেত্রে লাইসোজোম ফর্মেশন করবে, আমরা দেখব। দেন হচ্ছে লাইসোজোম। আর কি? আর যদি আমরা লিখতে পারি সেটা হচ্ছে ভেসিকেল। ভেসিকেল। কেন ভেসিকেল? কারণ কিছু কিছু পার্ট রয়েছে সেইগুলো ভেসিকেলের মধ্যে আবদ্ধ হয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট হচ্ছে, সেই জন্য এই পার্টগুলো। এবার এখানে একটা কোঅর্ডিনেটেড এই যে সিস্টেম ওয়াইজ যে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কাজ করছে, কীভাবে কী কাজ করছে সেটা একটুখানি বলে দিই। এইটা কি? এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের যে দুটো মেমব্রেন, আমরা বলেছিলাম নিউক্লিয়াস ডবল মেমব্রেন স্ট্রাকচার। নিউক্লিয়াসের দুটো মেমব্রেন, এই নিউক্লিয়াসের দুটো মেমব্রেনের মধ্যে বাইরের মেমব্রেন অর্থাৎ আউটার মেমব্রেন, এই আউটার মেমব্রেনের এক্সটেনশন, আউটার মেমব্রেনটা কন্টিনিউয়াস হয়ে কি গঠন করছে? রাইবোজোম গঠন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠন করছে। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে মেনলি কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠন হয়? এই মেমব্রেনের আউটার মেমব্রেন স্ট্রাকচারটা, মানে নিউক্লিয়াসের আউটার মেমব্রেনটা থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠন হয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কিচ্ছু নয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপরে যদি রাইবোজোম অ্যাটাচ থাকে তখন থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়।
এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরবর্তীকালে বায়োজেনেসিস প্রসেসের মাধ্যমে আমরা দেখব সেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন হচ্ছে। যাই হোক, তাহলে কি হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফরমেশন হলো, যেটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে তার মধ্যে রাইবোজোম অ্যাটাচ থাকবে। এই যে রাইবোজোম অ্যাটাচ রয়েছে, বুঝতে পারছি রাইবোজোম অ্যাটাচ রয়েছে। এবারে এই রাইবোজোম কি কাজ করবে, রাইবোজোমকে কি বলা হয় বলেছিলাম আমরা, এই প্রোক্যারিওটিক সেলে পড়েছিলাম, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তাহলে এই অবভিয়াসলি প্রোটিন তৈরি করবে। প্রোটিন কার সঙ্গে লেগে তৈরি করবে, এখানে লেগে থাকা এমআরএনএর সঙ্গে অ্যাটাচমেন্টে হয়ে সে প্রোটিন তৈরি করবে। এই এমআরএনএর আমি প্রসেসটা আরেকবার একটুখানি বলে দিই। প্রোটিন তৈরির সময় কিন্তু এমআরএনএর সঙ্গে এই রাইবোজোমের স্মল সাব ইউনিটটা, অর্থাৎ যে ছোট অংশটা, রাইবোজোমের দুটো পার্ট থাকে, সেই দুটো পার্টের মধ্যে ছোট অংশটা, যেমন ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে তোমার হচ্ছে যে টোটাল রাইবোজোমটা সেটা হচ্ছে 8ts। 8ts এর মধ্যে দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 6ts যেটা হচ্ছে লার্জ সাব ইউনিট, একটা হচ্ছে 40s যেটা হচ্ছে স্মল সাব ইউনিট। এই এমআরএনএর সঙ্গে প্রথমে স্মল সাব ইউনিট যুক্ত হয়, দেন লার্জ সাব ইউনিট যুক্ত হয়। বাট এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে কিন্তু রাইবোজোমের লার্জ সাব ইউনিট যুক্ত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে রাইবোজোমের লার্জ সাব ইউনিট যুক্ত থাকে। এবার হচ্ছে তাহলে কি হলো, রাইবোজোম এমআরএনএর উপস্থিতিতে কি তৈরি করলো, প্রোটিন তৈরি করলো। প্রোটিন তৈরি করে সে এন্ডোমেমব্রেনের মেমব্রেনাস মানে লুমেনের ভেতরে একটা ইন্ট্রালুমিনাল, এই যে সাইটোপ্লাজমের যে পার্টটা সেটা হচ্ছে এক্সট্রালুমিনাল পার্ট, আর এটা হচ্ছে ইন্ট্রালুমিনাল পার্ট, যেটা হচ্ছে যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনের ভেতরে, অর্থাৎ লুমেনের ভেতরে এই প্রোটিনটাকে পাঠিয়ে দিল। যে প্রোটিনটা এখান থেকে তৈরি হলো সেই প্রোটিনটাকে লুমেনের মধ্যে পাঠিয়ে দিল, এই যে লুমেনের মধ্যে চলে গেল। এবার লুমেনের মধ্যে গিয়ে এটা মডিফিকেশান হলো, মডিফিকেশান হওয়ার পরে এই যে ভেসিকেলের আকারে, ভেসিকেলের মধ্যে সেটা স্টোর হলো। ভেসিকেলের মধ্যে স্টোর হয়ে সেটাকে কোথায় পাঠিয়ে দেওয়া হলো, সেটাকে পাঠিয়ে দেওয়া হলো আমাদের গলগি বডিতে। গলগি বডির মধ্যে গিয়ে কী হবে, গলগি বডির মধ্যে গিয়ে সেটা আরও বেটার মডিফিকেশান হবে। বেটার মডিফিকেশান হয়ে সেখান থেকে আমার লাইসোজোম ফরমেশন হবে। লাইসোজোম কি, লাইসোজোম আর কিছুই না, লাইসোজোম হচ্ছে এনজাইমের থলি। সেই এনজাইম হচ্ছে অ্যাজ এ প্রোটিন, সেখানে অবভিয়াসলি প্রোটিন থাকবে। এছাড়া সেটা লাইসোজোম হিসেবে, প্রোটিন হিসেবে, হাইড্রোলাইজ এনজাইম হিসেবে সেখানে চলে যেতে পারে, অথবা কিছু মডিফাইড প্রোটিন হিসেবে তৈরি হলো, যে মডিফাইড প্রোটিনটা আমাদের সেলের ভিতরে অন্য কোনো প্রান্তে যদি দরকার পড়ে সেই টার্গেট অর্গানে পৌঁছে যাবে, অথবা সেলের বাইরে কোনো জায়গায় যদি প্রয়োজন পড়ে সেখানে পৌঁছে যাবে। সেই হিসাবে এই প্রোটিনটা সেখানে পৌঁছে যাবে। তাহলে এখানে একটা কোঅর্ডিনেটেড সিস্টেমটা কী করে হলো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপরে থাকা রাইবোজোম প্রোটিন তৈরি করলো। এই প্রোটিন যদি তৈরি না হয় এখানে মডিফিকেশান হবে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এখানে যদি মডিফিকেশান না হয় এই প্রোটিনটা গলগি বডিতে যাবে না। এই গলগি বডিতে না গেলে গলগি বডির মধ্যে প্রোটিনের মডিফিকেশান হবে না। যদি গলগি বডির মধ্যে প্রোটিনের মডিফিকেশান না হয় তাহলে লাইসোজোম ফরমেশন হবে না, বা এইরকম কোনো প্রোটিন তৈরি হবে না যে প্রোটিনগুলো পরবর্তী অন্য কোনো সেলে প্রয়োজন পড়বে। তাহলে এই যে কোঅর্ডিনেটেড সিস্টেমে কাজ করছে সেই কারণে এটাকে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। এবার এই এন্ডোমেমব্রেন সিস্টেমের প্রথম যে পার্টটা আমাদেরকে পড়তে হবে সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আমরা পড়বো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে প্রথম যে পার্টটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার সম্পর্কে বলা হোক। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এটা কি, এটা দেখতে কেমন, এটা দেখতে এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো কি টিবিউলার স্ট্রাকচার। কি প্রথম স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে টিবিউলার স্ট্রাকচার। এটা কি দেখতে, এটা হচ্ছে টিবিউলার স্ট্রাকচার। আর কি, আর হচ্ছে যে এটা মেমব্রেন মাউন্ট স্ট্রাকচার, অবভিয়াসলি মেমব্রেন মাউন্ট স্ট্রাকচার। মেমব্রেন মাউন্ট না মেমব্রেন মাউন্ট নয়, মেমব্রেন মাউন্ট স্ট্রাকচার। মেমব্রেন মাউন্ট স্ট্রাকচার। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো পার্ট, একটা কি, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার পরবর্তী স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আলোচনা করা হবে। এখানে কি, এটা টিবিউলার স্ট্রাকচার হয়, অবভিয়াসলি মেমব্রেন মাউন্ট স্ট্রাকচার, দুটো পার্ট, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আমরা আলোচনা করব। হোয়াট ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি,
মেনলি কাজ হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু কাজ নেই। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেনলি কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। কেন? কারণ তার মধ্যে রাইবোজোম অ্যাটাচমেন্ট রয়েছে। অবভিয়াসলি রাইবোজোম যদি অ্যাটাচমেন্ট থাকে তাহলে তার কাজ তো প্রোটিন সিনথেসিস করাই হবে। এবার কি আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে সেই জিনিসটা হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কেন এই জিনিসটা রাফ, কেন রাফ হওয়ার কারণ হচ্ছে সারফেস রাফ ডিউ টু অ্যাটাচমেন্ট অফ অ্যাটাচমেন্ট মানে যুক্ত থাকছে, কার সঙ্গে কী অ্যাটাচমেন্ট থাকছে? ডিউ টু অ্যাটাচমেন্ট অফ রাইবোজোম। রাইবোজোমের অ্যাটাচমেন্টের জন্য সেটা সারফেসটা কী হচ্ছে? সারফেসটা হচ্ছে রাফ। এছাড়া কি? এছাড়া মেনলি এ কী কাজ করছে? এ কাজ করছে হচ্ছে আমাদের যে জিনিসটা বললাম ওই জিনিসটা ওখানে লিখে দিই যে রাইবোজোম মেনলি রাইবোজোমের কোন পার্টটা এর সঙ্গে যুক্ত থাকছে। আমরা যেহেতু ইউক্যারিওটিক সেলের জন্য লার্জ সাব ইউনিট ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে লার্জ সাব ইউনিটটা কত? লার্জ সাব ইউনিটটা হচ্ছে আমাদের 60S অ্যাটাচ থাকছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে। আর কি? আর হচ্ছে যে পেপটাইড চেন ফর্মেশন করছে। আর কি করছে? প্রোটিন চেনের মডিফিকেশন করছে। প্রোটিন চেনের মডিফিকেশন করছে। এইগুলো মোটামুটিভাবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন বলা হয়? কারণ হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলার কারণ হচ্ছে যে সেটাকে তার মধ্যে রাইবোজোম অ্যাটাচমেন্ট থাকছে, সেই কারণে তার নাম রাফ। এছাড়া হচ্ছে তোমার হচ্ছে যে এর মধ্যে যে সাব ইউনিটটা যুক্ত থাকে, অর্থাৎ হচ্ছে রাইবোজোম যেটা যুক্ত থাকে, রাইবোজোমের কোন সাব ইউনিট যুক্ত থাকে? লার্জ সাব ইউনিট অ্যাটাচমেন্ট থাকছে। এখানে এই রাইবোজোম কী কাজ করছে? রাইবোজোম প্রোটিন চেন অর্থাৎ পেপটাইড চেন ফর্মেশন করছে। প্রোটিন চেনটা এর মধ্যে মডিফিকেশন হচ্ছে। আফটার মডিফিকেশনের পরে সেটা কি হচ্ছে? মডিফিকেশনের পরে এই যে মডিফিকেশন হচ্ছে প্রোটিন চেন পেপটাইড চেন আর কি মডিফিকেশনের পরে সেটা ভেসিকেলের মধ্যে মানে ফিল আপ ইনটু দ্য ভেসিকেল। আফটার মডিফিকেশন protein chain fill into vesicle। একটা জিনিস একটুখানি বলে দিই যে ভেসিকেল আর ভ্যাকুয়ালের মধ্যে পার্থক্য কী, এই দুটো একটা জিনিস মাথায় আসতে পারে। হোয়াট ইজ ভেসিকেল, হোয়াট ইজ ভ্যাকুয়াল? ভেসিকেল আর ভ্যাকুয়ালের মধ্যে পার্থক্য কী আছে? অবভিয়াসলি একটা পার্থক্য আছে, সেটা কি? ভ্যাকুয়াল কি আর ভেসিকেল কি? ভেসিকেল হচ্ছে যে স্মল ইন সাইজ, এটাই এর মেন পার্থক্য, ঠিক আছে? আর ভ্যাকুয়াল হচ্ছে যে লার্জ ইন সাইজ। এটা একটা মেন পার্থক্য। 2 নম্বর পার্থক্য কি? 2 নম্বর পার্থক্য হচ্ছে যে এই ভ্যাকুয়াল যখন আমরা পড়বো, ভ্যাকুয়ালে দেখবো যে আমরা ফুড ভ্যাকুয়াল আছে, স্যাপ ভ্যাকুয়াল আছে, ওয়াটার ভ্যাকুয়াল আছে, গ্যাস ভ্যাকুয়াল আছে, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল আছে। বিভিন্ন ভ্যাকুয়ালের বিভিন্ন রকম কাজ। যেমন স্যাপ ভ্যাকুয়ালের ক্ষেত্রে সেখানে হচ্ছে যে রস জাতীয় জিনিসটাকে সংরক্ষণ করে রাখছে। ওয়াটার ভ্যাকুয়ালের মধ্যে জল সংরক্ষণ থাকছে। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের মধ্যে বজ্র পদার্থকে নিষ্কাশন করতে ব্যবহার করছে। এছাড়া কি ফুড ভ্যাকুয়ালের মধ্যে খাবার থাকছে। গ্যাস ভ্যাকুয়ালের মধ্যে বাতাস ভরে রাখছে। তাহলে ভ্যাকুয়ালের কোনো স্পেসিফিক কাজ রয়েছে। বাট ভেসিকেল হচ্ছে ছোটো স্ট্রাকচার, কার কোনো নির্দিষ্ট লিমিটেশন কোনো কাজ নেই। অর্থাৎ এর ক্ষেত্রে হচ্ছে যে নো স্পেসিফিক ওয়ার্ক। কোনো স্পেসিফিক ওয়ার্ক এর ক্ষেত্রে নেই, কিন্তু এর ক্ষেত্রে স্পেসিফিক ওয়ার্ক রয়েছে। এইটা হচ্ছে মেন এদের পার্থক্য।
মানে ভ্যাকুয়াল হচ্ছে যে সাইজে লার্জ হয়, ভেসিকেল জেনারেলি সাইজে ছোট হয়, এটাই হচ্ছে মেন পার্থক্য। ভেসিকেল যেহেতু সাইজে ছিল তার ক্ষেত্রে কোনো স্পেসিফিক তেমন কোনো ওয়ার্ক নেই বা কাজ নেই, ভ্যাকুয়ালের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকভাবে কাজ রয়েছে। কী কী কাজ রয়েছে আমরা বললাম। যাই হোক, আফটার মডিফিকেশন এটা কি হচ্ছে যে প্রোটিন চেন ফিল ইনটু দ্য ভেসিকেলের মধ্যে ফিল আপ হচ্ছে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে গলগি বডিতে যাচ্ছে। এবার একটা জিনিস এখানে বলে দিই, এর যে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার আরিয়ারের যে স্ট্রাকচার বিভিন্ন রকম দেখতে, এখানে একরকম আরিয়ার বানিয়েছি, এছাড়া আরিয়ার দেখতে হয়। এর যে স্ট্রাকচারগুলো কী কী, স্ট্রাকচারগুলো কি শুধুমাত্র এই যে টিউব লাইক যে স্ট্রাকচারটা আমি বললাম শুধুমাত্র কি ওই যে টিউব লাইক স্ট্রাকচারই হয়, নাকি অন্য কিছু স্ট্রাকচারও আছে? এর স্ট্রাকচার কি একটা টিবিউল টাইপের, টিবিউল মানে টিউব লাইক স্ট্রাকচার যেটা দেখিয়েছি, আর কি সিস্টার্নি হয়, সিস্টার্নি, আর কি আর হচ্ছে ভেসিকেল। সিস্টার্নি স্ট্রাকচারটা কীরকম? সিস্টার্নি স্ট্রাকচারটা মেনলি যেটা হয় সেটা কার ক্ষেত্রে দেখতে পাই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে। কেমন দেখতে? ঠিক এরকমই দেখতে হয়। এইটা হচ্ছে সিস্টার্নি স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে সিস্টার্নি স্ট্রাকচার। এটা কি? এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যাই হোক, এবার এটা এই যে স্ট্রাকচারটা, এটা কোন কার স্ট্রাকচার বলেছি? এটা আমরা বলেছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার মেনলি কোনটা? মেনলি হচ্ছে টিবিউল পার্টটা, মানে এটা ম্যাক্সিমাম ইন নাম্বার। বাকিগুলোও থাকে, বাকিগুলো থাকে না যে তা নয়, বাট এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন নাম্বার। বাট সিস্টার্নি ভেসিকেল এগুলো জেনারেলি কম থাকে। ভেসিকেল তো আমরা এখানে দেখলাম প্রোটিন যখন প্যাক আপ হচ্ছে তখন কি, তখন হচ্ছে ভেসিকেলের সাহায্য নিচ্ছে, এছাড়া সিস্টার্নি ওখানে দেখতে পাওয়া যায়। তাহলে এটা হলো মেনলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সারফেসটা রাফ হয় কেন? কারণ হচ্ছে রাইবোজোমের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে, সেই জন্য মেনলি লার্জ সাব ইউনিট এর রাইবোজোমের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকছে। যেহেতু 60s লিখেছি কেন? কারণ জেনারেলি এটা ইউক্যারিওটিক সেল নিয়ে আমরা পড়ছি, ইউক্যারিওটিক সেলের মধ্যে পাওয়া যাচ্ছে, সেই কারণে 60s। পেপটাইড চেন ফর্মেশন, মানে পেপটাইড চেন ফর্মেশন করছে, এটাই এর মেন কাজ। প্রোটিন চেন মডিফিকেশন হচ্ছে, আপনার মডিফিকেশন ফিল ইনটু দ্য ভেসিকেলের মধ্যে ফিল আপ হচ্ছে, ভেসিকেল ভ্যাকুয়ালের মধ্যে ডিফারেন্স বলেছি। দেন হচ্ছে এটা স্ট্রাকচার কীরকম? স্ট্রাকচার টিবিউল পার্ট হয়, সিস্টার্নি হয়, ভেসিকেল হয়, তবে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কিসে? ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমাদের মেনলি এটা টিবিউলার পার্ট বেশি হয়। তারপরে কি আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি পার্ট পড়বো আমরা? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে কেন স্মুথ বলা হচ্ছে? কারণ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে কোনো রকম কোনো রাইবোজোম থাকে না, নো অ্যাটাচমেন্ট অফ রাইবোজোম। এটাকে স্মুথ কেন বলা হচ্ছে? স্মুথ বলার কারণ হচ্ছে যে নো অ্যাটাচমেন্ট অফ রাইবোজোম আউটসাইড দ্য সারফেস, নো অ্যাটাচমেন্ট অফ রাইবোজোম outside the surface of ইয়ারের সারফেসে কোনো রকম কোনো তোমার রাইবোজোমের অ্যাটাচমেন্ট থাকে না, সেই কারণে কি? সেই কারণে হচ্ছে এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার একটা জিনিস, এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি কোথায়? এর কিন্তু অরিজিন, কিন্তু এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অরিজিন কোথায়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অরিজিন কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অরিজিন কিন্তু এর যে ওই যে নিউক্লিয়াসের বাইরে যে আউটার এনভেলপ, সেই আউটার এনভেলপে অফ নিউক্লিয়াস, আউটার এনভেলপ অফ নিউক্লিয়াসের আউটার এনভেলপ। বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অরিজিন কোথায়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অরিজিন অবভিয়াসলি জানতে হবে। এর বায়োজেনেসিস, উৎপত্তি কীভাবে হয় দেখা যাক। বায়োজেনেসিস কোথায় হয়? বায়োজেনেসিস দেখা যাক। বায়োজেনেসিস কি হচ্ছে? এই যে আউটার এনভেলপ
নিউক্লিয়াসের আউটার এনভেলপ, এখানে আউটার এনভেলপই লিখছি, আউটার এনভেলপ বুঝে নেবো, এটা হচ্ছে যে কি নিউক্লিয়াসের আউটার এনভেলপ। নিউক্লিয়াসের আউটার এনভেলপ থেকে কি তৈরি হয়েছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু তৈরি হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এর অরিজিন কোত্থেকে হলো, এর অরিজিন কিন্তু ন্যাচারালি এই মানে নিউক্লিয়াস থেকেই তৈরি হচ্ছে, নিউক্লিয়াসের আউটার এনভেলপ থেকেই তৈরি হচ্ছে। কীভাবে তৈরি হচ্ছে, নিউক্লিয়াসের আউটার এনভেলপ গিয়ে প্রথম ফরমেশন করছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের মেনলি ফরমেশন হচ্ছে। এবার এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার কীরকম, এর তো স্ট্রাকচার আমরা বলে দিলাম যে এরকম এদের স্ট্রাকচার। এবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার কীরকম সেটা আমাকে জানতে হবে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার লেখা হোক। স্ট্রাকচার দেখতে কেমন, ওই তিনটে জিনিসই ওখানেও দেখতে পাওয়া যায়, টিবিউল টাইপ স্ট্রাকচারে দেখতে পাওয়া যায়, সিস্টার্নি দেখতে পাওয়া যায়, সিস্টার্নি দেখতে পাওয়া যায়। দেন 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ভেসিকেল লাইক স্ট্রাকচার। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা যেমন পেয়েছিলাম হচ্ছে যে এটা মেনলি যেটা পেয়েছিলাম টিবিউলার লাইক স্ট্রাকচার, এখানে ঠিক তেমনি এটা আমরা পাবো। দেখো একই রকম দেখতে নয়, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দেখতে সিস্টার্নি টাইপ স্ট্রাকচার। তাহলে এখানে যেটা ম্যাক্সিমাম ইন নাম্বার হবে আমাদের সিস্টার্নি, এটা হবে ম্যাক্সিমাম ইন নাম্বার। তবে টিবিউল ভেসিকেল লাইক স্ট্রাকচার কি পাওয়া যাবে না, হ্যাঁ পাওয়া যাবে, বাট ম্যাক্সিমাম পরিমাণে পাওয়া যাবে আমাদের হচ্ছে সিস্টার্নি। এবার যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কি দেখলাম, ওর মেন কাজ হচ্ছিল প্রোটিন তৈরি করে, প্রোটিনের মডিফিকেশনে হেল্প করছিল। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, এটা আমাদের মনে আসতে পারে। হ্যাঁ, এবার সেইটাই হচ্ছে এখানে আলোচনা হবে, রোল অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রোল অফ SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রোল কি। প্রথম যে রোল সেটা হচ্ছে আমাদের লিপিড, যে লিপিড তৈরি, ওই লিপিড তৈরিতে হেল্প করছে, অর্থাৎ লিপিডের বায়োসিনথেসিস, লিপিড বায়োসিনথেসিস। লিপিড বায়োসিনথেসিস দেন হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোন তৈরি, স্টেরয়েড হরমোন বলতে কোনগুলো, স্টেরয়েড হরমোন বলতে কোনগুলো, আমাদের ইস্ট্রোজেন রয়েছে, প্রোজেস্টেরন রয়েছে, টেস্টোস্টেরন রয়েছে, এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, এইরকম হরমোন তৈরিতে হেল্প করছে। দেন হচ্ছে ডিটক্সিফিকেশনে হেল্প করছে, ডিটক্সিফিকেশনে হেল্প, ডিটক্সিফিকেশন মানে যে টক্সিসিটিটাকে রোধ করছে। এবার একটা জিনিস, এই ডিটক্সিফিকেশন কথাটা যখন এলো, একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যদি আমাদের প্রশ্নতে আসে ডিটক্সিফিকেশন অফ H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের ডিটক্সিফিকেশন আমাদের কি হেল্প করে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সেই উত্তরটা কিন্তু আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে না, কি হবে, সেই উত্তরটা হবে আমাদের পারঅক্সিজম। অর্থাৎ যদি বলে ডিটক্সিফিকেশন অফ H2O2 is done by paroxysm, কে হেল্প করছে, পারঅক্সিজম। ওকে, তাহলে ডিটক্সিফিকেশন অফ H2O2 যদি বলে দেয় তাহলে পারঅক্সিজম উত্তর হবে, নচেত আমাদের উত্তর হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার পরবর্তী যে পয়েন্টটা আবার যে আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফিরে আসি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আর একটা জিনিস হেল্প করছে, সেটা হচ্ছে আমাদের, আমরা একটা জিনিস পড়েছি যে অনেকক্ষণ ধরে কাজ করলে, আমরা দেখেওছি অনেকক্ষণ ধরে কাজ করলে মাসেলে খুব ব্যথা হয়, হাতে পায়ে মাসেলে খুব ব্যথা হয়, মনে হয় যেন মাসেলগুলো টান ধরে আছে। তার কারণ একটা কি, তার কারণ হচ্ছে সেখানে ল্যাকটিক অ্যাসিডের সঞ্চয় হয়। এবার সেখানে আর একটা কারণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের সেখানে ঘাটতি হয়। এই যে মাসেল টেন্ডারনেস বা মাসেল স্টিফনেস, এই যে ব্যাপারটা, সেখানে যে ক্যালসিয়াম আয়নের ঘাটতি হচ্ছে, সেটা আবার কিছুক্ষণ রেস্ট নিলে আবার সেটা আবার ঠিকঠাক নর্মালাইজেশন হয়ে যায়। তাহলে মাসেলের মধ্যে এই যে ক্যালসিয়াম আয়নের ঘাটতি বা ক্যালসিয়াম আয়নের পূরণ যাই হোক না কেন, সেটা তো মাসেলের মধ্যে ক্যালসিয়াম আয়নকে যেতে হবে, মাসেলের মধ্যে কোনো একটা পার্ট ক্যালসিয়াম আয়নকে স্টোর করবে,
সেই পার্টটা কি? সেই পার্টটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাসেলের মধ্যে থাকা, মাসেলের মধ্যে রয়েছে, সেই মাসেলের মধ্যে সে ক্যালসিয়াম আয়নের ডিপোজিশনে হেল্প করছে। ক্যালসিয়াম আয়নের ডিপোজিশনে মাসেলের মধ্যে হেল্প করছে, তার একটা স্পেসিফিক নাম হয়ে যায়, তার নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। কেন সার্কোপ্লাজমিক রেটিকুলামই বলা হলো, অন্য কিছু বলা হলো না? কারণ মাসেল সেলের মধ্যে থাকা সাইটোপ্লাজমকে কি বলা হয়? মাসেল সেলের মধ্যে থাকা সাইটোপ্লাজমকে বলা হচ্ছে সার্কোপ্লাজম, এবং সার্কোপ্লাজমের মধ্যে যেহেতু এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, তার জন্য তার নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কি, ক্যালসিয়াম আয়নের ডিপোজিশন ইনটু দ্য মাসেল সেল, Ca2+ ডিপোজিশন ইনটু মাসেল সেল ওকে। এবার এখানে দেখো হচ্ছে যে SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন মাসেল সেল, তার একটা স্পেশাল যে নাম, তার নাম কি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে তার নাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা কি পড়লাম? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বললাম যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো রাইবোজোম অ্যাটাচমেন্ট থাকছে না, তাই জন্য সেটা সারফেসটা স্মুথ হচ্ছে। ওকে, এর বায়োজেনেসিস কীভাবে? ন্যাচারালি আমাদের যে নিউক্লিয়াসের আউটার মেমব্রেন থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে, সেখান থেকেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়। দেখতে কীরকম? দেখতে টিবিউল লাইক স্ট্রাকচার হয়, সিস্টার্নিল লাইক স্ট্রাকচার হয়, ভেসিকল লাইক স্ট্রাকচার হয়। তো মেনলি যেটা দেখতে পাওয়া যায় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ম্যাক্সিমাম নাম্বারে, সেটা হচ্ছে সিস্টার্নিল। এবার কাজ কি? কাজ হচ্ছে লিপিডের বায়োসিনথেসিসে হেল্প করছে, আর কি স্টেরয়েড হরমোন তৈরি করছে। স্টেরয়েড হরমোন বলতে আমাদের টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই জাতীয় হরমোনগুলো। ডিটক্সিফিকেশানে হেল্প করছে, মানে টক্সিসিটিকে রোধ করতে হেল্প করছে। যদি ডিটক্সিফিকেশানে H2O2 নাম করে, তাহলে তখন তার নাম কী হয়? তখন সেটাকে কে হেল্প করছে? সেটাতে হেল্প করছে আমাদের প্যারক্সিজম। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে কি বলছে? তারপর বলছে ক্যালসিয়াম আয়ন। কোথায় ক্যালসিয়াম আয়নের ডিপোজিশন হচ্ছে? মাসেল সেলের মধ্যে ক্যালসিয়াম আয়নের ডিপোজিশনে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করছে। এই মাসেল সেলের মধ্যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা স্পেশাল নাম রয়েছে, কি নাম? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা হলো আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেমের একটা পার্ট। প্রথম পার্ট গেল, যেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার পরবর্তী পার্ট কি? পরবর্তী পার্ট হচ্ছে আমাদের গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। এই গলগি অ্যাপারেটাস সম্পর্কে পরবর্তী পার্ট যেটা বলবো, গলগি বডি বা গলগি কমপ্লেক্স। কি আসছে? গলগি বডি। এই গলগি বডি প্রথম কে দেখেন? প্রথম যিনি আবিষ্কার করেন 1898 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যামেলিও গলগি। কি নাম? ক্যামেলিও গলগি। ক্যামেলিও গলগি প্রথম তিনি দেখেন একটা ডার্ক স্টেন লাইক স্ট্রাকচার নিয়ার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাছে তিনি ডার্ক স্টেন লাইক স্ট্রাকচারকে তিনি দেখেন, এবং তার নাম অনুসারে তখন সেটার নাম হয়ে যায় গলগি বডি বা গলগি কমপ্লেক্স। এবার যে জিনিসটা আসি, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে এর মধ্যে। যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী? আমরা তো প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেল উভয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো গলগি বডি, বাট প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যেটা স্পেসিফিক একটা নামকরণ হবে, যেমন হচ্ছে যে এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাসেল সেলের মধ্যে নাম হয়েছিল সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক তেমনভাবে প্ল্যান্ট সেলের মধ্যে এই গলগি বডির একটা স্পেশাল নাম হবে, তার নাম হবে ডিকটিওজোম। কি নাম হবে? ডিকটিওজোম। ইন প্ল্যান্ট সেলের মধ্যে এই যে গলগি বডি, এই গলগি বডির নাম কি হবে? নাম হবে ডিকটিওজোম। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? ইন আরবিসি, আমাদের হিউম্যান বডির মধ্যে থাকা যে আরবিসি, সেই আরবিসির মধ্যে কিন্তু এই গলগি কমপ্লেক্স বা গলগি বডি কিন্তু অ্যাবসেন্ট থাকে। কি থাকবে? গলগি বডি অ্যাবসেন্ট। গলগি বডি কি থাকে? গলগি বডি অ্যাবসেন্ট থাকে। এবার এর এই দুটো গেল তো এর পয়েন্টের মধ্যে।
গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে এই দুটো আমরা পড়লাম, যে প্ল্যান্ট সেলের মধ্যে একটা স্পেশাল নাম থাকে, তার নাম হচ্ছে ডিকটিওজোম। আরবিসির মধ্যে সেই গলগি কমপ্লেক্স বা গলগি বডি কিন্তু অ্যাবসেন্ট থাকে, এটা হলো স্পেশাল পয়েন্ট। এবার যে জিনিসগুলো গলগি বডি সম্পর্কে আলোচনা হবে, গলগি বডির স্ট্রাকচার, গলগি বডি দেখতে কেমন, এই যে এইটা হচ্ছে গলগি বডি। তাহলে গলগি বডিকে দেখতে এই অনেকটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দেখতে, অর্থাৎ সিস্টার্নিল লাইক স্ট্রাকচার। তাহলে কি গলগি বডির স্ট্রাকচার কীরকম? গলগি বডির দুটো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সিস্টার্নিল লাইক স্ট্রাকচার, আর একটা কি ভেসিকেল লাইক স্ট্রাকচার। এই সিস্টার্নিল লাইক স্ট্রাকচারটা কিন্তু ম্যাক্সিমাম ইন নাম্বার। এবার একটা জিনিস বলি এখানে, সেটা হচ্ছে আমাদের এই যে প্ল্যান্ট সেলের মধ্যে যে গলগি বডি থাকছে, প্ল্যান্ট সেলের মধ্যে এই গলগি বডি অর্থাৎ হচ্ছে এই যে সিস্টার্নিল লাইক স্ট্রাকচারটা কিন্তু একত্রে এতগুলো থাকে না। সেখানে কি থাকে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকে সিঙ্গেল থাকে, একটা থাকে। সেই কারণে প্ল্যান্ট সেলের মধ্যে সিঙ্গেল সিস্টার্নি থাকে, অর্থাৎ প্ল্যান্ট সেলের মধ্যে সেটার নাম কি হয়ে যায়, সেটার নাম হয়ে যায় মোনোসিস্টার্নি। কি বললাম? প্ল্যান্ট সেলের মধ্যে সিঙ্গেল সিস্টার্নি দেখতে পাওয়া যায়, সিঙ্গেল সিস্টার্নি। সেই জন্য সেটার নাম কি, সেই জন্য সেটার নাম হচ্ছে মোনোসিস্টার্নি। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কি, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এটা কিন্তু মেনি সিস্টার্নি দেখতে পাওয়া যায়, অনেকগুলো সিস্টার্নি থাকে একত্রে। সেই জন্য এটার নাম কি, পলিসিস্টার্নি। ওকে, এটা গেল একটা সাইড পার্ট। ওকে, এবার আছে কি, এবার বললাম যে স্ট্রাকচার হচ্ছে সিস্টার্নিল লাইক স্ট্রাকচারটা ম্যাক্সিমাম ইন নাম্বারে থাকে, বাকি থাকে ভেসিকেল। এবার এখানে আমার মনে প্রশ্ন জাগবে, তাহলে এতগুলো যে জিনিস আমরা পড়লাম, এই জিনিসগুলোর মধ্যে এবারের কাজ কি, মেনলি কাজ যেগুলো এখানে যেটা ফাংশন আর কি, সেই ফাংশনটা এখানে আলাদাভাবে তো রোল অফ গলগি বডি তো লিখবই, এখানে পয়েন্ট হিসেবে যেটা ডেসক্রিপটিভ পয়েন্ট হিসেবে, ডেসক্রিপটিভ রোল হিসেবে, এর যে এই যে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিন পার্ট যেটা ভেসিকেল লাইক স্ট্রাকচারে বেরোলো, এর মধ্যে থেকে লিপিড পার্ট যেটা ভেসিকেল লাইক স্ট্রাকচারে বেরোবে, সেগুলো গিয়ে এর ফর্মিং ফেজ বা সিস ফেজ বা কনভেক্স পার্ট। কেন কনভেক্স বলা হলো? কনভেক্স বলা হচ্ছে কারণ এই দিকটা উত্তল, সেই কারণে কনভেক্স, সেই কারণে এটাকে সিস। অপরদিকে এটাকে ফর্মিং কেন বলা হচ্ছে? ফর্মিং বলা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে প্রোটিনটা যেটা কিছুটা মডিফাইড হয়ে এলো, এখানে যে লিপিডটা যেটা কিছুটা মডিফাইড হয়ে এসেছিলো, এটা এখানে মডিফিকেশান হতে শুরু হচ্ছে গলগি কমপ্লেক্সের মধ্যে, গলগি কমপ্লেক্সের সিস্টার্নের ভিতরে এটা আরও মডিফিকেশান হবে, সেই কারণে সেটাকে বলা হচ্ছে ফর্মিং ফেজ। আর এই যে পার্টটা, এই অংশটাকে বলা হয় কনভেক্স পার্ট। কনভেক্স নয়, এটাকে বলা হয় কনকেভ বা অবতল অংশ বা ট্রান্স ফেজ, বা এটাকে বলা হয় ম্যাচুরিং ফেজ। কেন ম্যাচুরিং ফেজ বলা হচ্ছে? কারণ এর মধ্যে ম্যাচুরিটি হওয়ার পর প্রোটিনটা বা লিপিডটা বেরোচ্ছে, সেই কারণে এটাকে বলা হয় ম্যাচুরিং ফেজ। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো যে ভেসিকেলগুলো যেটা কোত্থেকে আসে, যেটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে। ভেসিকেল which come from এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিখলাম, মানে বোথ রাফ থেকে আসছে স্মুথ থেকে আসছে। কাম ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাটাচ উইথ সিস or convex or forming part of Golgi body. তার মানে গলগি বডির সে সিস পার্ট, কনভেক্স পার্ট বা ফর্মিং পার্টের সঙ্গে সে যুক্ত হচ্ছে। তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে যে সেখানে মডিফিকেশান হচ্ছে বা ম্যাচিওর হচ্ছে
হচ্ছে কার হচ্ছে মডিফিকেশন অফ ম্যাচিওর অফ প্রোটিন কমা দিয়ে লিপিড এদের মডিফিকেশান হচ্ছে, ঠিক আছে। আফটার দ্যাট এই এটার পরে অর্থাৎ মডিফিকেশানের পরে কি হচ্ছে, মডিফিকেশানের পরে এই যে পার্টটা এখান থেকে যে ভেসিকেলটা গঠন হচ্ছে, আফটার দ্যাট এর পরে ভেসিকেল মুভ আউট, এখানে যে ভেসিকেলটা তৈরি হচ্ছে সেই ভেসিকেলটা কিন্তু এর ভেসিকেল নয়। কার ভেসিকেল নয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকেল নয়। এখানে যে ভেসিকেলটা তৈরি হচ্ছে সেখানে হচ্ছে এই ভেসিকেল অর্থাৎ গলগি কমপ্লেক্সের ভেসিকেল। বলছে আফটার দ্যাট এর পরে ভেসিকেল মুভ আউট, এই যে ভেসিকেল, এই ভেসিকেলটা মুভ আউট বাইরে বেরোচ্ছে ফ্রম, কোত্থেকে বেরোচ্ছে? ট্রান্সপার্ট কনকেভ পার্ট বা ম্যাচিউরিং পার্ট, অফ গলগি বডি। গলগি বডির এই ম্যাচিউরিং পার্ট থেকে এসে বেরোচ্ছে। ওকে, এটা গেল মোটামুটিভাবে কীভাবে কি তৈরি হচ্ছে সেটা গেল, দেখা গেল। এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গলগি কমপ্লেক্স বা গলগি বডির রোলটা কি। রোল কিন্তু এইটাই, মানে লিপিড প্রোটিনের মডিফিকেশান করছে, আর কিচ্ছু রোল নেই এখানে। তাহলে রোল সম্পর্কে যদি আলাদাভাবে স্পেসিফিকভাবে কিছু বলা হয় তাহলে হচ্ছে প্রথম যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন ফর্মেশন। প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে গ্লাইকোলিপিড কমা দিয়ে গ্লাইকোপ্রোটিন ফর্মেশন। আশা করছি গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন কি বলে দিতে হবে না। প্রোটিনের সঙ্গে গ্লাইকোজেন বা সুগার চেন যুক্ত হলে তখন থেকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, লিপিডের সঙ্গে যদি সুগার চেন যুক্ত হয় তখন থেকে বলা হবে গ্লাইকোলিপিড। এটা হলো। দেন হচ্ছে যে অ্যাক্রোজোম। কার অ্যাক্রোজোম? স্পার্মের অ্যাক্রোজোম ফর্মেশন, অ্যাক্রোজোম অফ স্পার্ম ফর্মেশন। অ্যাক্রোজোম অফ স্পার্ম, স্পার্ম মানে কি লিখছিস? এসপি অ্যাক্রোজোম অফ স্পার্ম ফর্মেশন। ওকে, আর কি? আর হচ্ছে আমাদের লাইসোজোম তৈরি করছে। আর কি করছে? মিডিল ল্যামেলা ফর্মেশন করছে। এইগুলো মোটামুটিভাবে আমাদের গলগি বডি বা গলগি কমপ্লেক্সের কাজ হলো। কি বললাম? বিজ্ঞানী ক্যামেলিও গলগি 1898 খ্রিস্টাব্দে প্রথম তিনি মাইক্রোস্কোপের তলায় দেখেন এবং ডার্ক স্টেন দেখতে পান নিয়ার নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চলে। তার নাম অনুসারে তার নাম হয়ে যায় গলগি বডি। সে পার্টটার নাম প্ল্যান্ট সেলের মধ্যে গলগি বডি প্রেজেন্ট রয়েছে, বাট সেটা মোনোসিস্টার্নি বা সিঙ্গেল একটা সিস্টার্নি রূপে থাকে, সেই জন্য তার নাম মোনোসিস্টার্নি এবং তার একটা স্পেসিফিক নাম রয়েছে, তার নাম হচ্ছে ডিকটিওজোম। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সেটা মেনি সিস্টার্নি, অনেকগুলো সিস্টার্নি একত্রে দেখতে পাওয়া যায়, এরকমভাবে পরস্পর সজ্জারিত হিসেবে থাকে, তো তাই তার নাম হয়ে যায় পলিসিস্টার্নি। এবং প্ল্যান্ট সেলের অ্যানিম্যাল সেলের মধ্যে আমাদের যে আরবিসি রেড ব্লাড কর্পাসেল, সেই রেড ব্লাড কর্পাসেলসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো গলগি বডি থাকে না, অর্থাৎ সেটা অ্যাবসেন্ট হয়। এবং গলগি বডি স্ট্রাকচার যদি বলা হয়, সিস্টার্নি হচ্ছে মেন নাম্বার, মানে ম্যাক্সিমাম নাম্বারে সিস্টার্নি থাকে। ভেসিকেল লাইক স্ট্রাকচারও দেখতে পাওয়া যায়। কোনটা ভেসিকেল লাইক স্ট্রাকচার? এই যে ভেসিকেল লাইক স্ট্রাকচার। এবার দেখা বলছি যে এই যে ভেসিকেল, কোন ভেসিকেল? হুইচ কাম ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এসেছিল, অ্যাটাচড উইথ, কার সঙ্গে অ্যাটাচ হচ্ছে? সিস পার্টের সঙ্গে অ্যাটাচ হচ্ছে বা কনভেক্স পার্টের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, এই দিকটার সঙ্গে অ্যাটাচ হচ্ছে, বা ফর্মিং পার্ট, এটাকে ফর্মিং পার্ট বলছে, এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে কার গলগি কমপ্লেক্সের। তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে মডিফিকেশন হচ্ছে বা ম্যাচুরেশন হচ্ছে। কার ম্যাচুরেশন বা মডিফিকেশন হচ্ছে? লিপিড প্রোটিনের মডিফিকেশন বা ম্যাচুরিটি প্রাপ্ত হচ্ছে। আফটার দ্যাট, তারপরে মানে ম্যাচিউর হওয়ার পরে ভেসিকেল, এখানে এই যে ভেসিকেল, এই ভেসিকেলটা কি? এই ভেসিকেলটা হচ্ছে এই যে গলগি বডির যে ভেসিকেল, সেই ভেসিকেলটা। আফটার দ্যাট এরপরে এই ভেসিকেল মানে গলগি বডির ভেসিকেল মুভ আউট, মানে সে প্রোটিন বা লিপিডটাকে নিয়ে বেরোচ্ছে। কোত্থেকে বেরোচ্ছে? এই গলগি বডির
ট্রান্সপার্ট বা কনকেভ পার্ট বা ম্যাচিউরিং পার্ট, এই পার্ট থেকে বেরোচ্ছে এবং সেটা ম্যাচুরিটি প্রাপ্ত হচ্ছে। ম্যাচুরিটি প্রাপ্ত হওয়ার পর সে কী কাজ করছে সেটা এর রোলে আসছে। এই যে গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড সেটা ফর্ম হলো, ওকে। এইটা থেকেই অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমটা কি স্পার্মের যে হেড, সে অ্যাক্রোজোম ফর্মেশন করছে। আমাদের লাইসোজোম ফর্মেশন, এর পরবর্তী ক্ষেত্রে এই যে প্রোটিনটা, এই প্রোটিনটা যদি আউটার পার্টে কোনো রকম কোনো জায়গায় দরকার হয় বাইরে চলে যাবে, ইন্টারনাল কোনো সেলের মধ্যে দরকার হলে সেখানে চলে যাবে, যদি ডাইজেশনে হেল্প করার দরকার হয় তাহলে লাইসোজোম ফর্মেশন করবে। লাইসোজোম ফর্মেশন করছে, মিডিল লেভেলে ফর্মেশন করছে। মিডিল লেভেলের মধ্যে যে ক্যালসিয়াম পেকটাইড দ্বারা গঠিত হচ্ছে, সেই মিডিল লেভেলের ফর্মেশনের ক্ষেত্রে গলগি বডির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা গেল গলগি বডির পার্ট। আরেকটা এবার নেক্সট যে পার্টটা আসছে সেটা হচ্ছে যে এন্ডোমেমব্রেন সিস্টেমের নেক্সট পার্ট হচ্ছে আমাদের লাইসোজোম। লাইসোজোম সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথম লাইসোজোম কেমন দেখতে এবং লাইসোজোমের স্ট্রাকচারটা কেমন। লাইসোজোম কিছুই নেই, লাইসোজোম ভেসিকেল লাইক স্ট্রাকচার হয়। লাইসোজোম কীরকম স্ট্রাকচার হয়? লাইসোজোম ভেসিকেল লাইক স্ট্রাকচার হয়। লাইসোজোমের উৎপত্তি কোথায়? যদি লাইসোজোমের উৎপত্তি বলা হয়, লাইসোজোমের উৎপত্তি এক্ষুনি বললাম গলগি বডি থেকে তৈরি হয়, অর্থাৎ গলগি বডি হচ্ছে লাইসোজোমের মেন প্রধান অংশ বা প্রধান পিতা বা পেরেন্ট বলতে পারো। এটা তাহলে কী রকম মেমব্রেন হয়? সিঙ্গেল মেমব্রেন হয় না ডাবল মেমব্রেন হয়? অবভিয়াসলি সিঙ্গেল মেমব্রেন হয়, এবং সিঙ্গেল মেমব্রেন হলেও এটা কিন্তু ট্রু মেমব্রেন স্ট্রাকচারে, অর্থাৎ লিপিডের বাইলেয়ার দ্বারা কিন্তু গঠিত, লিপিডের বাইলেয়ার দ্বারা কিন্তু সে গঠিত। অর্থাৎ এরপর এখান থেকে লাইসোজোম ফর্মেশন হচ্ছে। এটা গিয়ে দুটো পার্ট, এটা যদি বাইরে সেলের বাইরে চলে যেতে চায় সেলের বাইরে চলে যেতে পারে, অথবা এর মধ্যে সেলের মধ্যে গঠন হতে পারে। সেলের মধ্যে গঠন হয় এই যে এনজাইম নিয়ে এটা কি গঠন করবে? এটা হচ্ছে আমাদের লাইসোজোম ফর্মেশন করছে, ওকে। এবার নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের লাইসোজোম। লাইসোজোম প্রথম পড়তে গেলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, দুটো জিনিস একটুখানি আইডেন্টিফাই করি। সেটা হচ্ছে লাইসো আর একটা হচ্ছে জোম। লাইসো কথাটা এসছে লাইসিস থেকে, লাইসিস মানে কি? পচন। আর জোম কথাটা এসছে বডি থেকে। তার মানে যে পার্ট আমাদের কোনো একটা অংশ পচাতে বা কোনো একটা অংশ ডাইজেশনে হেল্প করছে সেই পার্টটার নাম হচ্ছে কি? লাইসোজোম। এই লাইসোজোমটা প্রথম যে পয়েন্টটা সেটা বলবো কি? ডিরাইভ ফ্রম, প্রত্যেকে তৈরি হচ্ছে derived from গলগি বডি থেকে সে তৈরি হচ্ছে, ওকে। দেন কি কাজ করে? দেন এবার হচ্ছে আমরা যেটা বলবো, এই মেমব্রেনাস স্ট্রাকচার না, অবভিয়াসলি মেমব্রেনাস স্ট্রাকচার, সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার। সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার। এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা কিন্তু লিপিড বাইলেয়ারের কিন্তু মেমব্রেন, মানে ট্রু মেমব্রেন কিন্তু, নট ফলস মেমব্রেন। তাহলে কি বললাম? লিপিড বাইলেয়ারের স্ট্রাকচার এটা। এবার হচ্ছে যে এর মধ্যে এটা কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের প্ল্যান্ট সেলেও দেখতে পাওয়া যায়, আমাদের অ্যানিম্যাল সেলেও দেখতে পাওয়া যায়। এবারে আবার ঠিক সেম ইম্পর্টেন্ট পয়েন্ট, কোথায় দেখতে পাওয়া যায়? প্ল্যান্ট সেলের মধ্যে দেখতে পাওয়া যায়, অ্যানিম্যাল সেলের মধ্যে দেখতে পাওয়া যায়। প্ল্যান্ট সেলের মধ্যে থাকা এই যে লাইসোজোম, এই লাইসোজোমটার একটা স্পেশাল নাম আছে, তার নাম কি? লাইসোজোম ইনসাইড প্ল্যান্ট সেল। লাইসোজোম যেটা কিনা প্ল্যান্ট সেলের মধ্যে রয়েছে, তার স্পেশাল নাম কি? তার স্পেশাল নাম হচ্ছে স্ফেরোজোম। কি নাম? স্ফেরোজোম, ওকে। হলো। অ্যানিম্যাল সেলের মধ্যে যা নাম থাকে, অ্যানিম্যাল সেলের মধ্যে সেটা লাইসোজোম হিসেবেই নাম থাকে। এবার নেক্সট পয়েন্টটা কি? লাইসোজোমের নেক্সট পয়েন্ট হচ্ছে কি? এর মধ্যে থাকা এনজাইম। এর মেন কাজটা এনজাইমেটিক রিয়াকশানই হেল্প করা। এনজাইম কি থাকে? এর মধ্যে যে এনজাইমটা থাকে তার কমন নেম হচ্ছে হাইড্রোলেজ এনজাইম। কেন এর নাম হাইড্রোলেজ এনজাইম? হাইড্রোলেজ এনজাইম সম্পর্কে বলি, কয়েকটা পয়েন্ট বলা যাক। হাইড্রোলেজ এনজাইমের প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাক্টিভেট at pH equal to 4, মানে 4 pH এসে অ্যাক্টিভেট হচ্ছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে রিয়াকশান ইন দ্য প্রেজেন্স অফ H2O, in the presence of H2O। এই H2O এর উপস্থিতিতে হচ্ছে বলেই এর নাম কিন্তু হাইড্রোলেজ। এই হাইড্রো কথাটা এসছে কিন্তু আমাদের H2O থেকে।
ঠিক আছে, সেই কারণে এর নাম হচ্ছে হাইড্রোলেজ, অর্থাৎ জলের উপস্থিতিতে সে বিয়োজন ঘটাচ্ছে বলে তার নাম হচ্ছে হাইড্রোলেজ। হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, লেজ কথার অর্থ হচ্ছে বিয়োজন বা লাইসিস এখানে, ঠিক আছে, তার নাম হচ্ছে হাইড্রোলেজ। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এর মধ্যে থাকা যায় যে এনজাইম, হাইড্রোলেজ এনজাইম রূপে অনেক কিছু কিন্তু থাকে। হাইড্রোলেজ এনজাইম রূপে যদি আমি এনজাইমগুলো লিখি, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, দু নম্বর হচ্ছে লাইপেজ, তিন নম্বর হচ্ছে যে পেপটাইডেজ, তিন নম্বর কি নিউক্লিয়েজ। ওকে, এগুলো মোটামুটিভাবে এর এনজাইম। ওকে, এবার আর কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে। হাইড্রোলেজ এনজাইম বললাম অ্যাক্টিভেট হচ্ছে 4 pH-এ, জলের উপস্থিতি হচ্ছে বলে তার এরকম নাম। যেটা বলতে গেলাম সেটা হচ্ছে কিভাবে কি কাজ করে, মানে কাজটা কিভাবে করে। কাজটা বলতে গেলে এটা বলতে গেলাম, হ্যাঁ, ওই পয়েন্টটা বলে দিই, তারপরে কাজটা কিভাবে করে ওইখানে বলছি। এর আরেকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে থাকা যে হাইড্রোলেজ এনজাইমটা, হাইড্রোলেজ এনজাইম মোটামুটিভাবে সংখ্যায় কতগুলো থাকে, 40 to 50, 40 থেকে 50টা, 40 to 50 এনজাইম, 40 to 50 নাম্বার অফ এনজাইম প্রেজেন্ট ইনসাইড লাইসোজোম, 40 to 50 নাম্বার অফ এনজাইম প্রেজেন্ট ইনসাইড লাইসোজোম। লাইসোজোমের মধ্যে 40 to 50 এনজাইম কিন্তু প্রেজেন্ট থাকছে, বাট কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ এনজাইম যদি উল্লেখ করে, ম্যাক্সিমাম নাম্বার অফ এনজাইম কোথায় প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু আমাদের উল্লেখ করতে হবে কিন্তু মাইটোকন্ড্রিয়া, মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মাইটোকন্ড্রিয়ার কৃষ্টিতে এই 40 to 50 এনজাইমের থেকে কিন্তু বেশি এনজাইম এখানে প্রেজেন্ট থাকছে। অর্থাৎ এখানে অ্যারাউন্ড 40 বলতে পারো, এটাকে 40 to 50 না করে অ্যারাউন্ড 40 করো, অ্যারাউন্ড 40 এনজাইম প্রেজেন্ট থাকছে কোথায়, আমাদের এই লাইসোজোমের মধ্যে অ্যারাউন্ড 40 এনজাইম অ্যারাউন্ড 40 নাম্বার অফ এনজাইম প্রেজেন্ট ইনসাইড লাইসোজোমের মধ্যে, বাট কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ এনজাইম প্রেজেন্ট ইনসাইড মাইটোকন্ড্রিয়া, ম্যাক্সিমাম নাম্বার অফ এনজাইম present in mitochondria, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ এনজাইম কিন্তু প্রেজেন্ট থাকছে। ওকে, এটা গেল। এবার যে জিনিসটা, এই যে হাইড্রোলেজ এনজাইম কাজ কি করে কাজ করে সেটা দেখতে গেলে আমাদের এখানে দেখতে হবে প্রথম আগে অ্যামাইনো অ্যাসিড কী করে তৈরি হয়। কারণ হচ্ছে আমি এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই পেপটাইডেজ এনজাইমটা কী করে কাজ করে, তার উপর সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের যে প্রোটিন চেন বা পেপটাইড যে চেন, সেই চেনটা কী করে তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড দেখা যাক। এটা হচ্ছে NH2 এর সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আর একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই দুটো অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে যে এইখান থেকে এই যে হাইড্রোজেন, এখান থেকে OH, এইটা দুটো বেরিয়ে যাচ্ছে কি হিসাবে, অ্যাজ এ জল হিসাবে।
জল হিসাবে এটা বেরিয়ে যাচ্ছে। কী হিসাবে বেরোচ্ছে? জল হিসাবে বেরোচ্ছে। আফটার তারপরে কি ফর্মেশন হচ্ছে? তারপরে ফর্মেশন হচ্ছে এর অ্যামাইনো অ্যাসিডের যে চেনটা বা পেপটাইড যে চেনটা, সেটা কি হচ্ছে? এই যে CONH, এই যে এই বন্ডটার নামই আর কিছুই নাই, এই বন্ডটার নামই হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। এই বন্ডটার নাম কি? এই নাম হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। এবার এটাকে যখন আমি জলের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? জল দিলাম, আর কি দিলাম? পেপটাইডেজ এনজাইম দিলাম। পেপটাইডেজ এনজাইম দিলাম জলের উপস্থিতিতে, আর পেপটাইডেজ এনজাইম দিলাম। জলের উপস্থিতিতে পেপটাইডেজ এনজাইম কাজ করবে, এবং পেপটাইডেজ এনজাইম কাজ করে কিভাবে কাজ করবে? পেপটাইডেজ এনজাইম ঠিক এই রকম কাজ করবে। পেপটাইডেজ হাইড্রোজেন, এই জলটা দুটো ভাগে ভাঙবে, একটা হচ্ছে যে এইচ আর একটা হচ্ছে OH। এইচ আর OH, এই জলটা এই দুটো ভাগে ভাঙবে। এইচ পার্টটা এই NH এর সঙ্গে যুক্ত হবে, OH পার্টটা এর সঙ্গে যুক্ত হবে, দিয়ে এই একটা অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন করবে, এদিকের এই একটা অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন করবে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড 1 একটা ফর্মেশন করবে, আর একটা ফর্মেশন করবে অ্যামাইনো অ্যাসিড 2। এই অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2 জলের উপস্থিতিতে ভাঙছে বলে এর নাম কি হচ্ছে? এর নাম হচ্ছে হাইড্রোলেজ। জলের উপস্থিতিতে ভাঙছে বলে এর নাম হচ্ছে হাইড্রোলেজ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম যে লাইসোজোম, লাইসো কথার অর্থ হচ্ছে লাইসিস, জোম কথার অর্থ হচ্ছে বডি। ইট ইজ ডিরাইভ ফ্রম গলগি বডি, গলগি বডি থেকে তৈরি হচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার, অর্থাৎ কিন্তু সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার, বাট এই মেমব্রেনটা কিন্তু ট্রু মেমব্রেন, অর্থাৎ লিপিডের বাইলেয়ার দ্বারা গঠিত। ওকে, লাইসোজোম প্ল্যান্ট সেলের মধ্যে দেখতে পাওয়া যায়। প্ল্যান্ট সেলের মধ্যে তার একটা স্পেশাল নাম রয়েছে, তার নাম হচ্ছে স্ফেরোজোম। এর মধ্যে থাকা যে এনজাইম, সেই এনজাইম হচ্ছে হাইড্রোলেজ এনজাইম। হাইড্রোলেজ কেন নাম? কারণ হচ্ছে সে রিয়াকশন করছে ইন দ্য প্রেজেন্স অফ H2O বা জলের উপস্থিতিতে সে রিয়াকশন করছে, এবং অ্যাক্টিভেট হচ্ছে অ্যাসিডিক pH থাকলে তবেই সে অ্যাক্টিভেট হচ্ছে, নচেত অ্যাক্টিভেট কিন্তু হবে না। উদাহরণ হিসেবে আমরা কি পাচ্ছি? এখানে কার্বোহাইড্রেট এনজাইম পাচ্ছি, লাইপেজ এনজাইম পাচ্ছি, পেপটাইডেজ এনজাইম পাচ্ছি, নিউক্লিয়েজ এনজাইম পাচ্ছি। কার্বোহাইড্রেট কি করছে? কার্বোহাইড্রেটকে ভাঙছে, লাইপেজ লিপিডকে ভাঙছে, পেপটাইডেজ প্রোটিনকে ভাঙছে, নিউক্লিয়েজ নিউক্লিক অ্যাসিডকে ভাঙছে। ওকে, অ্যারাউন্ড 40 নাম্বার অফ এনজাইম প্রেজেন্ট ইনসাইড লাইসোজোম। লাইসোজোমের মধ্যে মোটামুটিভাবে 40 বা 40-এর কাছাকাছি এনজাইম কিন্তু প্রেজেন্ট থাকছে, 40 বা 40, ঠিক আছে। আর কিন্তু যদি প্রশ্নে এটা থাকে যে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রেজেন্ট হয় আর কোথায় প্রেজেন্ট থাকছে, তাহলে কিন্তু আমাকে উত্তর দিতে হবে মাইটোকন্ড্রিয়া। মানে মাইটোকন্ড্রিয়াতে লাইসোজোমের থেকে বেশি এনজাইম কিন্তু প্রেজেন্ট থাকছে। এবার এখানে যে এটা কাজ করছে কি করে? এখানে এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড। 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডের NH2 হাইড্রোজেন, 2 নম্বর অ্যামাইনো অ্যাসিডের COOH এর OH। এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, দিয়ে এই পেপটাইড বন্ডটা ফর্মেশন করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রোটিন চেন ফর্মেশন হলো। ক্রমাগত এরকমভাবে চেন ফর্মেশন হতে থাকবে। এই যে পেপটাইড বন্ড, এই পেপটাইড বন্ডটাকে ভাঙতেই কিন্তু আমাদের পেপটাইডেজ এনজাইমটা লাগবে, এবং জলের উপস্থিতিতে ভাঙবে। জলটা কি করবে? OH এ ভাঙবে, এইচটা NH পার্টের সঙ্গে গিয়ে যুক্ত NH2 গঠন করবে, OH এর পার্টের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে COOH গঠন করবে, দুটো অ্যামাইনো অ্যাসিডের চেন ফর্মেশন হবে। এইভাবে কিন্তু পেপটাইডেজ এনজাইমটা কাজ করবে। শুধু পেপটাইডেজ নয়, এমনভাবে আমাদের লাইসোজোমের হাইড্রোলেজ এনজাইমগুলো কিন্তু এইভাবে জলের উপস্থিতিতে কাজ করবে। এটা শুধু প্রোটিন ভাঙা দেখালো, ঠিক তেমনভাবে কার্বোহাইড্রেট ভাঙতে পারে, লিপিড ভাঙতে পারে, নিউক্লিয়েজ ভাঙতে পারে, এইভাবে কিন্তু সে ভাঙবে। লাইসোজোমের ভাগ, লাইসোজোমকে পার্ট করছি আমরা দুটো ভাগ। লাইসোজোমের দুটো পার্ট আমরা পাচ্ছি, কি কি? একটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম, একটা হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। লাইসোজোমের দুটো পার্ট পাচ্ছি আমরা, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা সেকেন্ডারি। এই সেকেন্ডারি লাইসোজোমের কিন্তু আবার 3টে পার্ট। কি কটা পার্ট বললাম? 3টে পার্ট। 3টে পার্ট। প্রথম পার্ট কি? প্রথম পার্ট হচ্ছে অটোফ্যাগোজোম। দু নম্বর পার্ট কি? 2 নম্বর পার্ট হচ্ছে হেটেরোফ্যাগোজোম। তিন নম্বর পার্ট কি? 3 নম্বর পার্ট হচ্ছে রেসিডুয়াল বডি।
বা এটাকে কি বলা হয়, টার্সিয়ারি লাইসোজোম। টার্সিয়ারি লাইসোজোম। এবার প্রাইমারি লাইসোজোম কাকে বলে, সেকেন্ডারি লাইসোজোম কাকে বলে, একদম আস্তে আস্তে বলে দিই। প্রাইমারি লাইসোজোম কি, প্রাইমারি লাইসোজোম জাস্ট গোলকি বডি থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম। তাহলে প্রাইমারি লাইসোজোমের প্রথম যেটা, প্রাইমারি লাইসোজোমের প্রথম যেটা একটা মাত্র ইম্পর্টেন্ট, প্রাইমারি লাইসোজোম কিন্তু কোনো রকম এনজাইমেটিক সিক্রেশনে বা ডাইজেশনে হেল্প করছে না। তাহলে প্রাইমারি লাইসোজোম কি, প্রাইমারি লাইসোজোম প্রাথমিকভাবে যেটা তৈরি হচ্ছে, প্রথম গোলকি বডি থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম। ইট নট এফেক্ট ইন ডাইজেশন, it will not use in digestion, it will not use in digestion, okay. বাট সেকেন্ডারি লাইসোজোম কিন্তু ডাইজেশনে হেল্প করছে। এই সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে থাকা যে এনজাইমগুলো মডিফাইড হওয়ার জন্য সেটা উপযুক্ত হচ্ছে ডাইজেশনের জন্য, সো সেটা ডাইজেশনে হেল্প করছে। বাট প্রাইমারি লাইসোজোমের মধ্যে সেটা উপযুক্ত থাকছে না, অতটা বেটার হচ্ছে না, সেই কারণে সেটা ডাইজেশনে হেল্প করছে না। এবার আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ডারি লাইসোজোমের যে পার্টটা অটোফ্যাগোজোম, এটাকে অটোফ্যাগোজোম কেন বলা হয়, হেটেরোফ্যাগোজোম কাকে বলা হয়, রেসিডুয়াল বডি কাকে বলা হয়। অটোফ্যাগোজোম প্রথম, এটা প্রথম বলতে গেলে আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, সে মানে নামের মধ্যেই লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে অটো কথাটা মনে রাখতে হবে। অটো মানে কি, অটো মানে হচ্ছে নিজের জিনিসকে। যখন লাইসোজোম নিজের বডি পার্টকে যখন ডাইজেস্ট করছে, ডাইজেস্ট ইটস ওন বডি পার্ট, তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অটোফ্যাগোজোম। এবার কি হেটেরোফ্যাগোজোম, হেটেরোফ্যাগোজোম কাকে বলে, হেটেরোফ্যাগোজমও সেম জিনিস, এর নামের মধ্যে দেখো লুকিয়ে রয়েছে হেটেরো কথাটা রয়েছে। হেটেরো মানে কি, হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট বডি পার্ট, তার মানে তার বডি পার্টের বাইরে, অর্থাৎ ডাইজেস্ট এনি বডি পার্ট হুইচ ইজ নট ইটস, অর্থাৎ তার বডি পার্টের কোনো রকম কোনো অংশ নয়, বাইরে থেকে এনগালফ করছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে যে জিনিসটাকে গ্রহণ করছে সেই পার্টগুলোকে। ডাইজেস্ট বডি পার্ট which will not eats, digest body part which is not its own, তার নিজের নয়, বাইরের কোনো বডি পার্টকে সে যখন খাবার হিসেবে গ্রহণ করছে তখন তার নাম হয়ে যাচ্ছে হেটেরোফ্যাগোজোম। হচ্ছে রেসিডুয়াল বডি বা টার্সিয়ারি লাইসোজোম কাকে বলে, রেসিডুয়াল বডি কাকে বলে দেখা যাক। রেসিডুয়াল বডির অপর নামই হচ্ছে টার্সিয়ারি লাইসোজোম। সেটা কাকে বলে, সেটা হচ্ছে যখন লাইসোজোম যখন ইউজই হচ্ছে না, অর্থাৎ অপাচ্য খাদ্যবস্তু যখন মানে এর মধ্যে থাকা এনজাইমটা যখন ডাইজেশনে হেল্পই করছে না, বাট সেটা ম্যাচুরিটি হয়ে গেছে, এবার সেলের বাইরে যখন সেটা নিক্ষিপ্ত হয়, মানে অপাচ্য খাদ্যবস্তু সহ লাইসোজোমকে বলা হয় রেসিডুয়াল বডি। অপাচ্য বস্তু সহ, অপাচ্য আনডাইজেস্টেড পার্ট সহ, অপাচ্য বস্তু সহ লাইসোজোম হচ্ছে অপাচ্য বস্তু সহ লাইসোজোম হচ্ছে আমাদের রেসিডুয়াল বডি বা টার্সিয়ারি লাইসোজোম। মানে প্রথম প্রাইমারি, দেন সেখান থেকে মডিফিকেশন হচ্ছে সেকেন্ডারি। এই সেকেন্ডারিটা আমাদের ডাইজেশনে হেল্প করছে, সেটা যদি নিজের বডি পার্টে ডাইজেশন করে তাহলে অটোফ্যাগোজোম, যদি অপরের বডি পার্টে ডাইজেশন করে তাহলে হেটেরোফ্যাগোজোম, যদি কোনো রকম কোনো ডাইজেশনে হেল্পই না করছে তখন তার নাম হয়ে যাচ্ছে টার্সিয়ারি লাইসোজোম বা রেসিডুয়াল বডি। এবার এর মেন কাজ কিন্তু ওই ডাইজেশনেই হেল্প করা, এটাই হচ্ছে মেন রোল, এখানে সমস্ত কিছু সেইটাই বলা হয়েছে। এবার দুটো পার্ট একটু মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে অটোলাইসিস, আর একটা হচ্ছে আমাদের অটোলাইসিস, আর একটা হচ্ছে যে একটা পার্ট হচ্ছে আমাদের অটোলাইসিস, আর একটা হচ্ছে যে
অ্যাপোপ্টাসিস, একটা হচ্ছে অটোলাইসিস। অটোলাইসিস, এই দুটো পয়েন্ট একটুখানি মনে রাখতে হবে। অটোলাইসিস, অটোলাইসিস কাকে বলে? একটা হচ্ছে অটোলাইসিস আর একটা হচ্ছে যে অটোফ্যাগি। একটা হচ্ছে অটোলাইসিস, একটা হচ্ছে অটোফ্যাগি। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের অটোফ্যাগি। দেখ, লাইসিস মানে কি বললাম? লাইসিস দুটোতে কিন্তু অটো আছে, দুটোতেই অটো আছে মানে কি নিজের বডি পার্টকে কিন্তু সে খাবে। একটা বলেছি লাইসিস, একটা বলেছে ফ্যাগি। ফ্যাগি মানে কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, অর্থাৎ সে ক্ষুধার্ত হয়ে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খাচ্ছে। লাইসিস মানে কি বলেছি? লাইসিস মানে আমরা লাইসোজোমের প্রথম যখন পড়েছিলাম লাইসো কথা হচ্ছে যে লাইসিস। লাইসিস মানে হচ্ছে পচন। পচন কখন ধরে? যখন জিনিসটা মারা যায় বা জিনিসটার মধ্যে কোনো জীবন না থাকে। মানে লাইসিস কখন হবে? লাইসিস হচ্ছে আফটার ডেথ। আফটার ডেথ, ডেথের এর প্রথম পয়েন্ট যেটা, এই দুটোর মধ্যে একটাই ভাগ, একটাই জিনিস, সেটা হচ্ছে এটা আফটার ডেথ হবে। আফটার ডেথ, আফটার ডেথ, ডেথের পরে এখানে কি হচ্ছে? ডাইজেশন। সেল অর সেল অর্গানেল। ওকে, আর এটা কিন্তু আফটার ডেথ নয়, এটা হোয়েন যখন সেল ইজ লিভিং, সেল যখন বেঁচে রয়েছে সেই অবস্থাতে কিন্তু ডাইজেশন হচ্ছে কার? সেল বা সেল অর্গানেলের। এখানে ফ্যাগি অর্থাৎ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সে খাবারটাকে খাচ্ছে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সে নিজের সেলটাকে নষ্ট করে ফেলছে। সেটা হচ্ছে কি? সেটাই হচ্ছে অটোফ্যাগি। অর্থাৎ হোয়েন যখন সেল ইজ ইন লিভিং, হোয়েন সেল ইজ লিভিং, যখন সেল কিন্তু বেঁচে রয়েছে সে মতো অবস্থায় ডাইজেশন হচ্ছে। কার ডাইজেশন হচ্ছে? সেলের ডাইজেশন হচ্ছে বা সেল অর্গানেলের ডাইজেশন হচ্ছে। সেল বা সেল অর্গানেলের ডাইজেশন হচ্ছে, তখন তার নাম হয়ে যাচ্ছে অটোফ্যাগি। এবার তাহলে কোনটা আমাদের শরীরের জন্য ভালো, কোনটা শরীরের জন্য খারাপ? অটোলাইসিস কিন্তু হচ্ছে আফটার ডেথ, ডেথের পরে হচ্ছে, এটা কিন্তু সেলের রিসাইকেলিংয়ে হেল্প করছে। অর্থাৎ আমাদের যে যদি সেলের মধ্যে কোনো অঙ্গ, কোনো পার্ট পচে যায়, সেইটা যদি রিসাইকেল না হয় তাহলে সেই জায়গা থেকে পচে দুর্গন্ধ বেরোবে। তাহলে এইটা সেলের জন্য ভালো, আফটার ডেথের পরে সেলের ডাইজেশন করছে, এটা হচ্ছে সেলের জন্য ভালো। অর্থাৎ অটোলাইসিসটা কিন্তু সেলের জন্য ভালো। বাট অটোফ্যাগি যখন সেল লিভিং, সেল যখন বেঁচে রয়েছে, সেল যখন কার্যকর রয়েছে, তা সত্ত্বেও সেই মধ্যে থাকা সেল বা পুরো সেলটা বা সেল অর্গানেলটা ডাইজেশন হচ্ছে লাইসোজোমের মাধ্যমে, এটা কিন্তু সেলের জন্য খারাপ। এবার সেই কারণে এই অটোফ্যাগি এই ধর্মটা থাকার জন্য লাইসোজোমের কিন্তু আর একটা স্পেশাল নাম রয়েছে। সেটা কি? লাইসোজোমকে কিন্তু বলা হয় সুইসাইডাল ব্যাগ। কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ কেন বলে? কারণ সুইসাইডাল ব্যাগ বলার কারণ হচ্ছে সে নিজে লিভিং থাকাকালীন অবস্থায় নিজের সেল বা নিজের সেল অর্গানগুলো খেয়ে নিচ্ছে, এটা তো অ্যাজ এ সুইসাইড। সেই কারণে লাইসোজোমের অপর নাম হচ্ছে সুইসাইডাল ব্যাগ। এটা গেল আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেমে